বাংলাদেশের প্রাক্তন প্রধান বিচারপতি যিনি ন্যায় বিচার দিয়েছেন, আজকে সেই মানুষটার বিচার কোথায়, এই প্রশ্নটা উঠতে শুরু করেছে। কারণ আজকে তাকে জেলের কুঠুরিতে বন্দি করা হচ্ছে। ভাবতে পারেন কি অবস্থা, কোথায় গেছে সেই পরিস্থিতি। আমার সঙ্গে রয়েছে নিঝুম বাবু। আপনি নিজে একজন আইনজীবী, গোটা বিষয়টাকে আপনি কিভাবে দেখছেন, গোটা বিষয়টাকে কি বলবেন? এই পুরো প্রক্রিয়াটাই আসলে একটা আইনি প্রক্রিয়ার মধ্যে দিয়ে হয়েছে। আপনারা উনার বিরুদ্ধে যে চার্জগুলো আনা হয়েছে সেগুলো আমার কাছে এই মুহূর্তে আছে। ইনফ্যাক্ট আমি উনার মামলা, তারপরে উনাকে যে গ্রেফতার করা হয়েছে, এই পুরো ব্যাপারটা নিয়ে একটু কাজ করছি। সাধারণ মানুষের জানানোর প্রয়োজন রয়েছে। দেখেন, উনাকে যাত্রাবাড়ির মামলা, মানে উনাকে গত বছরের 18 জুলাইতে নানা ধরনের হত্যা মামলাতে ঢুকানো হয়েছে। বাংলাদেশের একজন প্রাক্তন বিচারপতি, তার বিরুদ্ধে চার্জ আনা হয়েছে তিনি নাকি যাত্রাবাড়িতে গিয়ে খুন করেছেন, তিনি অমুক জায়গাতে গিয়ে খুন করেছেন, তমুক জায়গাতে গিয়ে খুন করেছেন। মানে অতীতে যে মামলাগুলো দেওয়া হয়েছে সেইখানে আপনার অজ্ঞাতনামা ব্যক্তিরা বলেছিল, সে অজ্ঞাতনামার মধ্যে ওনার নামটা এখানে ঢুকিয়ে দিয়ে বলেছে যে উনি এটার সাথে জড়িত ছিল, উনাকে আপনার রিমান্ডে নিতে হবে, এটার জন্য আদালতে আবেদন করেছে। প্লাস হচ্ছে উনার বিরুদ্ধে আরেকটা অ্যালিগেশন আনা হয়েছে, সেটা হচ্ছে যে উনি নাকি আদালতের রায় জালিয়াতি করেছেন, আদালতের রায় তিনি পাল্টেছেন। দেখেন, একজন মাননীয় প্রধান বিচারপতি, আমাদেরকে বলা হয়ে থাকে, মানে আমাদের বাংলাদেশে বলা হয়ে থাকে, এই পর্যন্ত যত চিফ জাস্টিস হয়েছেন বাংলাদেশে সবচাইতে ফাইনেস্ট, মানে ওয়ান অফ দ্য ফাইনেস্ট প্রধান বিচারপতি হচ্ছে এবিএম খায়রুল হক। এবিএম খায়রুল হকের ব্যাপারটা আমি আপনাকে যেটা বলতে পারি, আমি এটা নিয়ে আরো ডিটেল কাজ করছি, তো বাট এই সংক্ষিপ্ত জায়গাতে যেটা বলা যেতে পারে সেটা হচ্ছে যে আমাদের একটি মামলার রায় তিনি দিয়েছিলেন, তিনি অসংখ্য গুরুত্বপূর্ণ রায় তিনি দিয়েছেন। তিনি এমন একজন মানুষ, তিনি রায় দেওয়ার সময় তিনি দরজা জানালা বন্ধ করে তিনি কোনো আত্মীয় স্বজনের বাসাতে যেতেন না। তিনি খুবই রবীন্দ্রসঙ্গীতের ভক্ত। তিনি মানে তার ব্যাপারে বলা হয় যে তিনি রবীন্দ্রসঙ্গীত শুনতেন। তিনি যখন রায় লিখতেন ওই সময়টাতে তিনি কোনো আত্মীয় স্বজনের সাথে দেখা করতে যেতেন না, কোনো মানুষের সাথে মিশতেন না। কেন মিশতেন না? কোনোভাবে তিনি যাতে প্রভাবিত না হন। তিনি আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, জামাত, যত পলিটিক্যাল পার্টি বলেন সেগুলোর ঊর্ধ্বে তিনি ওয়ান অফ দ্য নিউট্রাল একজন বিচারপতি, যিনি সব সময় রায় দিয়েছেন তার নিজের মেধা, যুক্তি এবং আইনি যে প্রেসিডেন্ট আছে, আইনি যে যুক্তি তর্ক আছে সেটার উপরে ভিত্তি করে। আপনারা জানেন যে বাংলাদেশে তত্ত্বাবধায়ক একটা সিস্টেম ছিল, অর্থাৎ একটি সরকার তার মেয়াদ শেষ করলে একটি অন্তর্বর্তীকালীন সরকার বা অন্তর্বর্তীকালীন তো নয়, একটি কেয়ারটেকার গভর্নমেন্ট আসবে, যেটাকে বাংলাতে তত্ত্বাবধায়ক সরকার বলা হয়, যারা 3 মাসের ভেতরে একটা ইলেকশনের ব্যবস্থা করবেন। তো এই ব্যবস্থাটাকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল ওরফে বিএনপি তারা প্রবলভাবে অ্যাবিউজ করে। সেই অ্যাবিউজ কিভাবে করে সেই গল্প বলতে গেলে আপনাকে অনেক লম্বা স্টোরি হয়ে যাবে। তারা এটাকে 2004 সালের জুন মাসে এটাকে ব্যাপকভাবে নষ্ট করে, নতুন ফন্দি বের করে। তখন আপনার এই তত্ত্বাবধায়ক সিস্টেমটা একেবারে পুরোপুরি নস্যাৎ হয়ে যায়। পরবর্তী সময় যখন আব্দুল মান্নান নামে এক ভদ্রলোক 2009-10 সালে এটার ব্যাপারে একটা রিট পিটিশন দাখিল করে এবং তখন এই মামলাটা আদালতে ওঠে এবং আদালত তখন যেটা হয় যে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা যেটা আছে সেটিকে আমাদের বেসিক স্ট্রাকচার অফ দ্য কনস্টিটিউশন সেইটার বিরোধী বলে আপনার রায় দেয় এবং তখন তত্ত্বাবধায়ক সিস্টেমটা বাতিল হয়ে যায়। আমি আপনাকে একটু মাথায় রাখতে হবে যে এই রায়টা দেওয়ার ক্ষেত্রে কিন্তু ভারতের এবং ইংল্যান্ডের, পাকিস্তান, পৃথিবীর বিভিন্ন দেশের অনেক ল্যান্ডমার্ক মামলাও কিন্তু সেখানে আলোচনা করা হয়েছে, যেমন কেশবানন্দ ভারতী, মিনার্ভা মিলস, এই মামলাগুলো আলোচনাতে এসেছে। ইংল্যান্ডের বেশ কিছু মামলায় আলোচনা এসেছে। অর্থাৎ বলা হয়েছে যে বাংলাদেশের যেই কনস্টিটিউশন একটা জিনিস নিশ্চিত করে, সেটা হচ্ছে যে জনগণের ইচ্ছাতে এবং জনগণের সরাসরি ভোটের মাধ্যমে নির্বাচিত জনপ্রতিনিধি তারাই সরকারে থাকবে। তো তত্ত্বাবধায়ক ব্যবস্থাটা কিন্তু কোনো জনগণের নির্বাচনের মাধ্যমেও তারা আসতো না। এইটা একটা প্রভিশন, বা এটা এমন একটা প্রভিশন করা হয়েছিল যে আমাদের রাজনীতিবিদরা নানানভাবে আমাদের রাজনীতির মধ্যে
অনৈক্যের একটা ব্যাপার ছিল, নানান ধরনের পোলারাইজেশন ছিল। ফলে রাজনীতিবিদরাই মিলে একটা সিদ্ধান্ত নিল যে ওকে, আমরা আর ইলেকশনটা কন্ডাক্ট করব না, এইটা একটা নিউট্রাল গভর্নমেন্টের উপরে ছেড়ে দেওয়া হবে। যদিও এটা কোট আনকোট এটা নিউট্রাল বলছি, তারপরেও মানে আমরা একটা মন্দের ভালো হিসেবে আমাদের সিস্টেমটা ছিল যে আপিলের ডিভিশনের যিনি সর্বশেষ অবসর নেবেন সেই বিচারপতির সমন্বয়ে সেই বিচারপতি প্রধান উপদেষ্টা হবেন। তিনি একটি আপনার উপদেষ্টা পরিষদ গঠন করবেন। সেই উপদেষ্টা পরিষদ গঠন করবার পরে তারাই 3 মাসের ভিতরে ইলেকশন করবে। পরবর্তী সময় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি তারা এটাকে অ্যাবিউজ করে। কিভাবে অ্যাবিউজ করে? তারা তাদের পছন্দের তাদের দলের একজন বিচারপতি যাতে প্রধান বিচারপতি আপনার তত্ত্বাবধায়ক সরকারের প্রধান হতে পারে সেটা নিয়ে তারা বিচারপতিদের বয়স বাড়ায়, নানান ধরনের মেকানিজম করে। তো এইসব ঘটনার ফলশ্রুতিতে এই তত্ত্বাবধায়ক সরকারের ইস্যুটা আদালতে ওঠে এবং এই তত্ত্বাবধায়ক সরকার বাতিল হয়ে যায়। এবং সেখানকার একজন বিচারপতি ছিলেন, এই রায়টার মধ্যে 5-6 জন বিচারপতি ছিলেন, যাদের মধ্যে অন্যতম বিচারপতি ছিলেন হচ্ছে এবিএম খায়রুল হক। মাথায় রাখতে হবে যে এবিএম খায়রুল হক যে তত্ত্বাবধায়ক সরকার বাতিলের পক্ষে রায় দিয়েছেন, এই বাতিলের পক্ষে রায় দেওয়ার ক্ষেত্রে কিন্তু আরো এখানে বিচারপতিরা সেটাকে সায় দিয়েছেন এবং তাদের মতামত ব্যক্ত করেছেন। সেখানে ডিসেন্টিং জাজমেন্টও ছিল যে যারা এটার মতামতে একমত হন নাই। তাহলে এবিএম খায়রুল হককে কেন আলাদাভাবে সিঙ্গেল আউট করা হলো? এই কারণে করা হলো কারণ এবিএম খায়রুল হক একজন বীর মুক্তিযোদ্ধা। মাথায় রাখবেন, মানে আপনি যদি আমাকে প্রশ্ন করেন যে নিজুম বাবু আপনি বলছেন যে আরো বিচারপতিরা উনার মতো রায় দিয়েছে, অর্থাৎ তত্ত্বাবধায়ক সরকার বাতিল করার ক্ষেত্রে শুধু এবিএম খায়রুল হকই রায়টা দেন নাই, অন্যান্য বিচারপতিরা দিয়েছেন, তাহলে শুধু এবিএম খায়রুল হককে কেন এই হেনস্থাটা করা হচ্ছে? এর কারণ হচ্ছে এবিএম খায়রুল হচ্ছে 71 সালের বীর মুক্তিযোদ্ধা। মূলত টার্গেটটা হচ্ছে একজন মুক্তিযোদ্ধাকে, এটা মাথায় রাখতে হবে। আরেকটা ব্যাপার যেটা হচ্ছে যে সেটা হচ্ছে যে আমাদের জুডিশিয়ারিতে এত কালো দিন কোন সম্ভবত আসেনি। আপনি কল্পনা করুন তো যে পশ্চিমবঙ্গের যে হাইকোর্ট আছে, সে হাইকোর্টের একজন বিচারপতি একটি রায় দিল, এখন ধরেন তৃণমূল কংগ্রেস ক্ষমতায় আছে, ভবিষ্যতে বিজেপি ক্ষমতায় গেল, তখন কি বিজেপি বলবে যে তৃণমূল আমলে যে রায় দিয়েছে আমরা বিজেপি আমলে সেই রায় মানি না? ভারত এমন একটা গণতান্ত্রিক রাষ্ট্র, ভারত এগুলো মনে কল্পনাও করতে পারে না। চিন্তা করে দেখেন, বাংলাদেশে রাজাকার সম্রাট গোলাম আজম তার আপনার নাগরিকত্ব প্রদান করেছে হাইকোর্ট। আমাদের কি সে সময় কষ্ট লাগেনি? আমরা কি সে সময় বিক্ষুব্ধ হইনি? কিন্তু আমরা মেনে নিয়েছি কারণ আদালত রায় দিয়েছে। আদালত যেই রায় দিবে আমাদেরকে বাধ্য হয়ে সেই রায় মানতে হবে। আমাদের একটা সভ্য সমাজ কি, আপনি মানেন কিংবা না মানেন, আদালতকে আপনার শুনতে হবে, মানতে হবে। আমরা দাঁতে দাঁত চেপে গোলাম আজমকে এই দেশের নাগরিক মেনে নিয়েছি। তো আমরা যখন ক্ষমতায় এসেছিলাম 1996 সালে এবং পরবর্তী সময় আমরা যখন 2009 থেকে এই 2024 সাল পর্যন্ত আমরা ক্ষমতায় ছিলাম, সেই সময় কি আমরা বলেছি যে গোলাম আজমের রায় যেসব বিচারপতি দিয়েছে তাদেরকে এখন জেলে ঢোকাও?